সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ভালো থাকেন এই শুভকামনা সবার প্রতি রইল। আজকে আমার বক্তব্যের বিষয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সে কোথা থেকে উঠে আসলো এবং উঠে আসতে গিয়ে শুধু কি তারাই ক্ষতিগ্রস্ত হইল নাকি দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করলো, সে বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। এ দেশের ইতিহাসে যদি হাত দেওয়া হয় তাহলে প্রথমত চলে যায় বঙ্গবন্ধুর দিকে। তাই বিএনপির উৎপত্তির কথা বলতে গেলেও সেখানেও সামনে এসে যায় বঙ্গবন্ধুর বিষয়টি, যে স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন দেশে এসে সরকার গঠন করলো তখন কিছু কুচক্করি মহল বঙ্গবন্ধুকে সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য সে সরকার ব্যবস্থার প্রাণকেন্দ্র তাজউদ্দিন আহমেদ, তাকে বঙ্গবন্ধুর কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা শুরু করলো এবং তাজউদ্দিনের নামে বিভিন্ন কথা তারা বঙ্গবন্ধুকে শোনালো। এক পর্যায়ে বঙ্গবন্ধু সেই খুনি মোস্তাকের কথা শুনে বঙ্গবন্ধুকে তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য করল। যেদিন বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে তাজউদ্দিন আহমেদ পদত্যাগ করল সেদিন তৎকালীন লেখক আক্তার মুকুল বলল যে আজকে বঙ্গবন্ধুর কোমর থেকে শানিত এক তরবারি দূরে সরে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই তাজউদ্দিন সরে যাওয়ার পর মাত্র এক বছরের মধ্যে তারা বঙ্গবন্ধু সরকার ব্যবস্থাটাকে এই খুনি মোস্তাক বঙ্গবন্ধুর সাথে সম্পৃক্ত হয়ে বঙ্গবন্ধুর সরকার ব্যবস্থাটাকে সে এলোমেলো করে দিতে শুরু করে দিয়ে এই জনগণ থেকে বঙ্গবন্ধুকে আলাদা করল, বঙ্গবন্ধুকে শান্তি রক্ষী বাহিনী গঠনে উদ্বুদ্ধ করল। তখনও তাজউদ্দিন আহমেদ টের পেয়ে ৭৫ জুলাই মাসে তিনি বঙ্গবন্ধুর সাথে দেখা করেন এবং এ বিষয়ে তিনি বিস্তারিত কথা বলেন। কিন্তু বঙ্গবন্ধুর বড় অপরাধ, তিনি তাজউদ্দিনকে কোনো মূল্যায়ন সেদিন করেননি। যাক, সেখান থেকে ৭৫ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করল। হত্যা করার পর খুনি মোস্তাক সরকার গঠন করল। সরকার গঠনে তার তৃপ্তি মিলছিল না। তিনি জাতীয় চার নেতা সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে
জেলে নিয়ে যান। জেলে নেওয়ার পরও তার তৃপ্তি মিলে না, তিনি জাতীয় 4 নেতাকে খুন করার হত্যা করার একটা বৃহৎ পরিকল্পনা সাজান। আর বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবেই জাতীয় 4 নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়। আরেকটি কথা, 23শে আগস্ট তারা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে ধরার পর এই খুনি মোস্তাকের সরকার ব্যবস্থায় 24শে আগস্ট জিয়াউর রহমান সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন, যেটা ছিল সবচেয়ে দুঃখজনক ব্যাপার। সরকার গঠন করার পর জিয়াউর রহমান সরকারে তার সেনাপ্রধান থাকার সত্ত্বেও 3রা নভেম্বর 1975 সাল তারা জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করে জেলখানায়। সেখানে জিয়াউর রহমানের কোনো অবস্থান দেখা যায়নি। তখন খন্দকার খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে গৃহবন্দী করে তিনি সেনা অভ্যুত্থান ঘটান। এখন এই খন্দকার মোস্তাককে তিনি ক্ষমতাচ্যুত করেন। যে জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর মধ্যে একজন অত্যন্ত প্রভাবশালী সেনাপ্রধান ছিলেন এবং সিপাহী জনতা 80% সিপাহী জনতা কে ভালোবাসত, কিন্তু তিনি সেনা অভ্যুত্থানটা ঘটাননি। সুপ্রিয় দর্শক, জিয়াউর রহমান এরপর দায়িত্ব গ্রহণ করেন আবু সাদত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি। জিয়াউর রহমান তার ক্ষমতা বলেই তখন ক্ষমতা পরিচালনা করেন। 1977 সালের তারা বিএনপির মতো একটা দল গঠন করেন। দল গঠন করে তিনি জাতির বুকে অনেক ভালোবাসা অর্জন করেছেন, কারণ তিনি অত্যন্ত একজন দক্ষ লোক ছিলেন, সুদক্ষ লোক ছিলেন। তার জাতির প্রতি ভালোবাসা ছিল, কোনো সন্দেহ ছিল না। কিন্তু তার যে জীবনটা এ জাতির জন্য একটা দীর্ঘ অবস্থানের আমাদের প্রয়োজন ছিল বঙ্গবন্ধু চলে যাওয়ার পর। কিন্তু জিয়াউর রহমানের বড় ভুল যে খন্দকার মোস্তাক অর্থাৎ খুনি মোস্তাকের হাত ধরে তিনি সেনাপ্রধান হলেন। তিনি সেনাপ্রধান থাকাকালীন জাতীয় 4 নেতা খুন হলো, তিনি কোনো কর্ণপাত করেননি। সম্মানিত উপস্থিতি, সেরকমই ভুল একটা আমি এখন আমার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। সেটা হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জুলাই আন্দোলনটা হয়েছিল দেশের অন্যায়, অপরাধ, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে। তিনি একজন দুর্নীতিবাজ হয়ে এই দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন। আর যেখানে হাজার হাজার লোক দুর্নীতির জন্য, দুঃশাসনের জন্য জীবন দিল, সেখানেই যেন তারেক রহমানের পরিশুদ্ধতা মিলল বা বিএনপির পরিশুদ্ধতা মিলল, যা আমার কাছে অতি ভয়ানক বলে মনে হচ্ছে। তাই জাতিটা, এই দলটা
কখনোই সুপথ থেকে উঠে আসতে পারেনি। এরা হত্যা, খুন খারাপি এসবের মধ্য দিয়ে যেন এদের উৎপত্তি আমার কাছে পরিলক্ষিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, জুলাই আমাদের পরিশুদ্ধতার রাস্তা বের করে দিয়েছিল। সেখানে শুধু বিএনপি পরিশুদ্ধতা পায়নি, জুলাইয়ের যে একটা শক্তি, জুলাইয়ের একটা যে কণ্ঠস্বর, জুলাইয়ের যে একটা উৎপত্তি, সেই উৎপত্তিটাও আমার কাছে পরিলক্ষিত হচ্ছে যে তারা সেখানে লোভে পড়ল, লোভে পড়ে তারা তাদের শক্তিটা খর্ব করল। আজকে তাদের কণ্ঠস্বর নিস্তব্ধ করে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, একের পর এক যদি আমরা এভাবে দেশের উন্নয়নে, দেশের ক্লান্তি লগ্নে ভেসে আসা শক্তিগুলোকে আমরা যদি শেষ করে ফেলি, কিভাবে আমরা এদেশের উন্নয়ন ঘটাবো, কিভাবে এই দেশ এগিয়ে যাবে? তাই রাজনীতির নামে এসব ধ্বংসযজ্ঞ থেকে আমরা যতক্ষণ পর্যন্ত বের হয়ে আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্যের উন্নয়ন তো হয়নি, বরং আমাদের অর্জনের জন্য আমাদেরকে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে এবং হতে হচ্ছে। তাই আমার বিনীত অনুরোধ থাকবে যে দেশে কেউ না কেউ সরকার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার যদি রাজনীতি করার শখ থাকে, তাহলে আপনাকে এই দেশের ক্ষতির দিকগুলো আপনার নির্ণয় করারও ক্ষমতা থাকতে হবে। যদি না থাকে, তাহলে আপনি যেমন ক্ষতিগ্রস্ত হবেন, অপমান অপদস্থ হবেন, তেমনি এদেশের উন্নয়ন যাত্রা সেখানে ব্যাহত হবে। এদেশের মানুষকে কষ্টে জীবনযাপন করতে হবে, দেশের মানুষ সঠিক দিক নির্দেশনা পাবে না, দেশটা বারবার পিছিয়ে যাবে। আজকে শেখ হাসিনা অনেক বড় বড় কাজ দেশে করে গেছে, এরপরেও দুর্নীতিতে ভরা ছিল এই দেশটি। সেখানে বিশেষজ্ঞদের মতবাদ যে তার 15 বছর দেশ পরিচালনা এই দেশটা আরো 30 থেকে 40 বছর সে পিছিয়ে দিয়ে গেছে। আজকে আমরা যে সরকার ব্যবস্থা দেখতে পাচ্ছি, সেখানেও হয়তো এই 5 বছর দেশ পরিচালনার নামে, দেশ উন্নয়নের নামে তারা মুখে অনেক কথা বলবে, কিন্তু এই দেশটাও 5 বছরে 20 বছর পিছিয়ে যাবে, আমি বিশ্বাসী। তাই আসুন আমরা যে যতই শক্তিশালী হই, আর যে যতই ক্ষমতাধর হই, আর যে যতই জনসমর্থিত নেতা হই, দেশের জনসমর্থনকে আপনি সঠিকভাবে নেবেন না। কারণ এদেশের মানুষ ক্লান্তি লগ্নে কখনো দেশের উন্নয়নে এক হতে পারেনি। তারা জুলাই আন্দোলন করেছিল, অনেক প্রাণ দিয়েছে। যে জুলাই আন্দোলন করলো, তারা অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে।
সে জুলাই আন্দোলনে 2001 সাল থেকে 2006 সালের বিএনপিকে তারা আবারও ভোট দিয়ে তারা নিজেদেরকে অপরাধী বানিয়ে ফেলল। কাজেই এদেশের জনগণকে আপনি সেভাবে গ্রহণ করবেন না। যদি আপনি নিজে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে চান, এ দেশের জনগণকে সঠিক রাস্তা দেখান। তাদের দুর্বল অবস্থানে আপনি সুযোগ নিয়ে দেশে অনেক বড় নেতা হবেন, বিশ্ব আসরে আপনার যেমন মর্যাদা থাকবে না, তেমনি দেশের মানুষের কাছেও একসময় আপনি অপদস্থ হবেন। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক কথা হয়ে গেল। পরবর্তীতে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সবার প্রতি সমবেদনা রেখে আমি আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।